দুপুরের বাকি সময়টা তাসফির ড্রয়িং রুমে পান্নার সঙ্গে দুষ্টুমি করেই কাটল। রুমের মাঝে বসে আছে অহংকারী দেমাগী ডাক্তার। তার সামনে যাওয়ার তাসফির কোনো রকম ইচ্ছে নেই। দাদু যখন নিস্তব্ধকে তাদের বাড়ি যাওয়ার বিষয়ে কথা উঠল, অসভ্য ডাক্তার এক কথায় না করে দিল সে এখন কোথাও যেতে পারবে না, এই তার শেষ কথা। তাসফির ইচ্ছে হলে সে যেন একা চলে যায়। যা বাবা, এটা কেমন কথা? সে কি করে একা চলে যাবে? বর্ষারা নতুন বউ বুঝিয়ে একা একা বাপের বাড়ি চলে যায়? কেউ কখনো শুনেছে এমন কথা? বিকেলের দিকে হঠাৎ কলিং বেল বেজে উঠল। রুম্পাটাও আশেপাশে নেই। সকলে তখন ভাত ঘুমে থাকায় তাসফি নিজে গিয়ে দরজা খুলে দিল। সঙ্গে অবলোকন করল ৫-৬ জন যুবক যুবতীর অজানা হাস্যোজ্জ্বল মুখশ্রী। তবে সবার মুখ হাস্যোজ্জ্বল নেই। ৬ জনের মাঝে একজন দাঁড়িয়ে আছে মুখ আমাবস্যার মতো অন্ধকার বানিয়ে। কাকে চাই? যুবক যুবতীগণ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। প্রশ্নের জবাব না দিয়ে তারা হুট করেই ভিতরে ঢুকে পড়ল। তাসফি আশ্চর্য হয়ে গেল, এ কেমন অসভ্যতা! এ কি, আপনারা কিছু না বলে ভিতরে ঢুকছেন কেন? বললেন না তো কাকে চাই? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, নিস্তব্ধকে চাই আমরা। নিস্তব্ধ বাসায় নেই? আজ তো ওর বাসায় থাকার কথা। তাসফি কিছুটা ভাবুক স্বরে বলল, জি আছে তো। তাসফি বিড়বিড় করে বলল, বদমাস ডাক্তার বাসায় আছে। বিড়বিড় শুনে মাহিম আবার প্রশ্ন করল, কিছু বললেন? তাসফি দাঁত কেলিয়ে মেকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, কই না তো, কিছু না। সুজন মাহিনকে সরিয়ে বলল, এই তুই শর্ত, ওই ব্যাটাকে ডাকতে দে। বউ নিয়ে ঘরে বসে ওর রোমান্স করা বের করছি। রোমান্সের ষষ্ঠী করবো ওরা আজ। নিস্তব্ধতা, এই বেটা নিস্তব্ধতা, নিচে নাম। সারাক্ষণ নামের মতো ঘাপটি মেরে বসে থাকে। হঠাৎ যুবতীদের মাঝে থেকে অমাবস্যার মতো মুখ করে থাকা লেডি ভ্রুকুসকে গম্ভীর মুখে প্রশ্ন করল তাসফিকে, তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি। নতুন কাজের লোক নাকি? তাসফির ছোঁয়া শক্ত হয়ে উঠল। সে কাজের লোক কেন হতে যাবে? তার শ্বাস পোশাক কি কাজের লোকের মতো আশ্চর্য? তাসফির পরনে দামি 3 পিস, হাতে সোনার গহনা, কানে দুল, গলায় স্বর্ণের চেন। তাকে কোন দিক দিয়ে এই অসভ্য মেয়ের তাকে কাজের লোক মনে হলো? সে ঠায় দাঁড়িয়ে থেকে মেয়েটার দিকে তাকালো। আগন্তুক মেয়েটি অন্তত সুন্দরী বলা চলে। গায়ের রং ধবধবে ফর্সা, তবে চালচলন একদম নির্মল লেভেলের। পরনের পোশাক লো ক্লাস, টাইট জিন্স আর টি শার্ট পরনে, হাতে কেমন অসভ্য ব্রেসলেট। কই অন্য মেয়ে দুটো তো এমন পোশাক নেই। তাদের তো বেশ সাবলীল বেশভূষা, তাদের পরনে কুর্তি। তবে এই ঢেমনি মেয়ের এই অবস্থা কেন? অসভ্য মেয়েটার কথার কোনো জবাব দিল না তাসফি। এমন লো ক্লাস মেন্টালিটির কাউকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছে না সে। পান্না বুঝতে পারল মেয়েটি তার কাকিয়াকে কাজের লোক বলেছে। ছোট পান্না সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল। তার কাকিয়াকে জড়িয়ে ধরে তৃপ্তির দিকে রাগী চোখে বলল, কাজের লোক নয় আমার কাকিয়া। তুমি কাজের লোক কেন বলছো? আহা পান্না শোনা, অসভ্য মেয়েদের সঙ্গে তর্ক করতে নেই। যাও সোনা, তোমার কাকাইকে ডেকে নিয়ে আসো তো, যাও। তৃপ্তি পান্নার কথায় কোনো পাত্তাই দিল না, উল্টো ফুঁসে উঠে বলল, এই মেয়েটা আমায় কি বলল? সৃজন আমায় অসভ্য বলল? কোন সাহসে? বাড়ির কাজের মেয়ে আমায় অসভ্য বলল? এই অপমানের জবাব নিস্তব্ধকে দিতেই হবে। তাসফি ভাবলেশীন মুখে দাঁড়িয়ে রইল। সুজন মেয়েটাকে ধমকালো, আহা তৃপ্তি, থাম না, কি শুরু করলি তুই? ডাকাডাকি শুনে নিস্তব্ধ নিচে নেমে এলো। দেখতে পেল তার বদমাশ বন্ধুদের দল। তোরা আজ আসবি, আমায় তো আগে জানাসনি। মাহিন রসিকতার স্বরে বলল, কেন ভাই, তোকে সবসময় বলে আসতে হবে কেন? এবার তো আমরা তোর কাছে আসিনি, আমরা এসেছি ভাবিকে দেখতে। সে কোথায়? ডাক তাকে। নিস্তব্ধ আর চোখে তাকালো তাসফির দিকে।
দেখে পুচকে মেয়ে কেমন ডাগর ডাগর চোখ করে এদিকে তাকিয়ে আছে। তৃপ্তি চিৎকার করে বলল, তোর বউ পরে দেখে নেব, আগে আমার অপমানের জবাব দে তুই। তৃপ্তির কথায় নিস্তব্ধর ভ্রু কুঁচকে নিল। হোয়াট? এই কাজের মেয়েটা আমায় অসভ্য বলেছে, তুই এর বিচার কর। এই মেয়েটা কেন আমায় অসভ্য বলল? ওর সাহস হয় কি করে ডাক্তার তৃপ্তি আহসানকে অসভ্য বলার? তাসফি চোখ বড় বড় করে চাইল। ও খোদা, এই অসভ্য বেশভূষার মেয়ে নাকি আবার ডাক্তার! এ ডাক্তার হলো কি করে? নিশ্চিত টুকলি করে প্রুফ দিয়েছে। ডাক্তাররা বুঝি এমন চিপ মেন্টালিটির ন্যারো মাইন্ডের হয়? তৃপ্তির কথায় নিস্তব্ধ রেগে গেল। সে তার বউকে এখনো বউ হিসেবে মানে না। তার মানে এই নয় যে তার বউকে কেউ কাজের লোক বলবে। তাসফি কোনো দিক দিয়ে কাজের লোক হয়। তৃপ্তি সুন্দর হলেও তার চেয়ে হাজার গুণ ন্যাচারাল সুন্দর তাসফি। তা নিস্তব্ধ মানতে বাধ্য। তাছাড়া একটা মেয়েকে তো সে বাইরের কারোর কাছে অপমান হতে দিতে পারে না। যতই তারা তার বন্ধু হোক, সে ঘরের মাঝে যা খুশি করতে পারে। নিস্তব্ধ তৃপ্তির উদ্দেশ্যে রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, ফার্স্ট অফ অল, তাসফি ইজ নট এ সার্ভেন্ট, অ্যান্ড সেকেন্ডলি শি ইজ মাই ওয়াইফ। তাই গলাটা নামিয়ে কথা বলবি তৃপ্তি। তোকে কেউ অধিকার দেয়নি আমার ওয়াইফের সঙ্গে গলা উঁচিয়ে কথা বলতে বা কাজের লোক বলতে। তাসফি তাকিয়ে রইল রাগে চোয়াল শক্ত করে রাখা অহংকারী পুরুষটির পানে, যে বলল তার বর তাকে মানে না। এই যে সে নিজেই অজান্তে তাসফিকে তার অর্ধাঙ্গিনীর স্বীকৃতি দিল, এটাই বা কম কিসের? কিন্তু তুই তো তোর বউকে মানিস না নিস্তব্ধ। প্রথমত তুই তোর এই চিপ মেন্টালিটিটাকে চেঞ্জ কর। আমি মানি কি মানি না সেটা তোর দেখার বিষয় না। বউ দেখতে এসেছিস, দেখে চলে যাবি, ঝামেলা শেষ। অপমানে তৃপ্তির মুখখানা থমথমে হয়ে গেল। আবারও এভাবে অপমান করল নিস্তব্ধ তাকে। তার বারবার ভালোবাসার আর্জি নিয়ে যাওয়ার পরে এভাবে বারবার অপমানিত হয়েছে সে নিস্তব্ধর কাছে। ছাড়বে না সে কাউকে। তৃপ্তি হনহন করে বেরিয়ে গেল। মাহিন হাতে তালি দিয়ে বলল, কিয়া বাত হে মামা, কিয়া বাত হে। কি দিল্লি ভাই। ছোট পান্নাও খুশিতে হাততালি দিল। আয়না আর আরশি এগিয়ে গিয়ে তাসফিকে জড়িয়ে ধরে বলল, তাহলে এই হলো আমাদের ডাক্তার তাসফি ইয়াসারের বলা পুচকে বউ আর আমাদের মিষ্টি ভাবি। বলেই তাসফির গাল টেনে দিল যেন সে ছোট্ট বালিকা। তাসফি ভারী লজ্জা পেল। অহংকারী পুরুষটি বন্ধুদের মাঝেও তার পুচকে উপাধি রটিয়ে দিয়েছে তাহলে। আরশি রসিকতা করে বলল, ওমা, দেখ দেখ আমাদের পুচকি ভাবিজানের গাল কেমন টুকটুকে লাল হয়ে গেল লজ্জায়। বলি, কোন দিক দিয়ে আমাদের ভাবিকে তোর পিচ্ছি মনে হয় বলতো নিস্তব্ধ? তার উপর একটু আগে যা খেল দেখালো, নেজুরাটাকে বাড়ি থেকে বের করে ছাড়লো। বেচারা আমাদের কত অনুরোধ করে সঙ্গে এসেছিল। তাসফি জিজ্ঞেস করলো, নেজুরি কে আপু? নেজুরিকে দেখলে না তুমি কেমন গটগট করে হেঁটে চলে গেল? ওর কথায় কিছু মনে করো না কেমন তুমি, ও একটু এমনই। ওদের রসিকতায় তাসফি অমিষ্ট হাসলো। আপু দুটো ভারী মিষ্টি। যাক, বর বদমাশ হলেও কি হবে, তার বন্ধুগুলো ভারী সুন্দর ব্যবহার আর চেহারাও। দেখ দেখ নিস্তব্ধ, আমাদের পিচ্ছি ভাবির হাসিটা কি মিষ্টি। নিস্তব্ধ ভ্রু কুঁচকে তাকালো। এই একদম আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকাবি না নিস্তব্ধ। তোর ভ্রু কুঁচকানোতে আমাদের কিছুটা যায় আসে না। নিস্তব্ধ ভ্রু কুঁচকে তাকালো। এই একদম আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকাবি না নিস্তব্ধ। তোর ভ্রু কুঁচকানোতে আমাদের কিছুই যায় আসে না। তাসফি তাড়া দেখিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন আপু, বসুন বসুন না। তখন পায়েল নিচে নেমে এলো। ওদের দেখে খুশি হয়ে বলল, ওমা তোমরা আজ এলে বুঝি, বিয়েতে তো আসলে না। আরশি বলল, কিভাবে আসবো বলুন তো ভাবি, আপনার দেওর তো আমাদের বিয়ের দাওয়াতই দেয়নি। বিয়েটা হুট করে হয়ে গেল তো, সকল আত্মীয় সেরকম করে বলা হয়নি। এই আমাদের মাঝেই আছে। জি ভাবি, বুঝেছি।
আচ্ছা তোমরা বসো না, দেখি একটু নাস্তা পানির ব্যবস্থা করি আমি। মা তো ঘুমিয়ে আছে। এক ফাঁকে সৃজন ফিসফিস করে তাসফির কানে কানে বলল, কি কি ব্যাপার বন্ধু, আমাদের পুচকে ভাবিকে কি আস্ত রেখেছো নাকি তোমার নিচেই পিষে ফেলেছো? হুম হুম। সৃজনের কথায় নিস্তব্ধতা ছাড়িয়ে চোখ গরম করে তার দিকে চাইল। একদম চোখ গরম করে তাকাবি না তো, চোখ গরমকে আমরা ভয় পাই নাকি বল মাহি? মাহিনও সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, অবশ্যই আমরা ভয় পাই নাকি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, তাই না সৃজন, তুই তোর বউকে কিভাবে পিষিস সেটা তো আমরা সবাই জানি, কি তাই না গাইস? নিস্তব্ধ, একদম বাজে কথা বলবি না। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, এখন বাজে কথা না, এখন বাজে কথা। নিস্তব্ধ সবগুলোকে দৌড় করিয়ে বাগানে নিয়ে এলো। কি সবাই কোথায় গেল? পায়েল ট্রেতে নাস্তা নিয়ে এসে দেখে ছেলে পেলে সব উধাও। আরে ভাবি, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? রাখুন রাখুন, ওরা তো গেল বাইরে গেছে, এসে পড়বে। তিনজন পুনরায় গল্পে মগ্ন হয়ে উঠল। আয়ানা তাসফিকে ফিসফিস করে বলল, নিস্তব্ধ তোমায় ছুঁয়েছে, মানে ইন্টিমেট। তাসফি মাথা নাড়িয়ে দুষ্টু হেসে বলল, কি যে বলেন না আপু, শুতে চাইলেই কি আমি দেব নাকি? এত সোজা? আমাকে সে বউ হিসাবে মানে না, আমার কাছে কেন আসবে বলুন তো? আমিও বা কেন দেব? তাছাড়া ওই অহংকারী পুরুষের ছোঁয়া পেতে তো আমি মরে যাচ্ছি না, তাই না বলুন? তাসফির কথায় আয়না আরশি দুজনে চোখ বড় বড় করে চাইল। কি দেখছে তারা? নিস্তব্ধর পুষকে বউ তো যে সে বউ নয়, একদম ধানি লঙ্কা। কোথায় এই মেয়ে লজ্জা টজ্জা পাবে? অথচ আরশি সায় দিয়ে বলল, হ্যাঁ তাই তো, একদমই ওই হতচ্ছাড়াকে কাছে ঘেঁষতে দেবে না। বউ মানে না, আবার কাছে আসা কিসে? একদম নাকে দড়ি দিয়ে ঘোরাবে। আয়না বলল, কি গো মেয়ে, তবে আমার বন্ধুকে আবার বেশি কষ্ট টষ্ট দিও না যেন। সময় মতো কাছে টেনে নিও কিন্তু, অতিরিক্ত জ্বালিও না, তাহলে সে আবার অতিষ্ঠ না হয়ে যায়। তাসফিও মিষ্টি করে হাসলো, জ্বালানো তো কেবল শুরু। অহংকারী পুরুষের অহংকার সে টুকরো টুকরো করে ভেঙে দিবে। গোধূলি বিকেল, আকাশে সূর্যি মামা পশ্চিমে অস্ত যাবে যাবে ভাব। সন্ধ্যার পূর্বে বাগানে সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে, সঙ্গে বিভিন্ন ফুলের মন মাতানো সুবাসে হৃদয়কে পুলকিত করছে। চার বন্ধু হাসি ঠাটায় মত্ত। যার যার নিজ কর্ম ব্যস্ততায় থাকায় এখন আর আগের মতো তেমন আড্ডা দেওয়া হয় না। মেডিকেল ক্যাম্পাসের হাসি ঠাট্টার সঙ্গে সপ্তাহে সপ্তাহে প্রভু দেওয়ার আনন্দগুলো এখন আর নেই। লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাওয়ায় কেউ আর কাউকে এখন আর অযথা রাগ দেখায় না। মারামারি খুনসুটিও কমে এসেছে। সৃজনের এক ছেলে বয়স প্রায় বছরখানেক হবে। বন্ধুদের মাঝে সেই প্রথম বিয়ের খাতায় পূর্ণ করেছে। মাহিন চাকরির সূত্রে যশোরে একটা হসপিটালে কর্মরত। আয়ানার বিয়ে হয়েছে কিছু মাস, আরশিরও সামনে বিয়ে। সুজন স্বর্ণ ছাড়া, তার কোনো পেশায় ভালো লাগে না, তবুও আঙ্কেলের অনুরোধে নিস্তব্ধ জোর করে তাকে হসপিটালে বসতে রাজি করিয়েছে। বিয়ের জন্য সুজনের মা সারাক্ষণ বিলাপ করতে থাকে, অথচ সুজনের এক কথা, কি যে বলো না মা, বিয়ে আবার জীবনের কোনো অধ্যায়ের মাঝে পড়ে নাকি? বিয়ে হলো একটা ফালতু বিষয়। বিয়ে করে সারাক্ষণ বাবার মতো তোমার হাতে হাজারটা মার খেতে আমি রাজি নই মা। শেষে বাবার মতো বোকা মহিলা যদি আমার কপালে জুটে তবে তো ভারী বিপদ। তার চেয়ে বরং তুমি আশুদাকে বিয়ে করিয়ে দাও মা, ওর বয়স তো 18 হয়েছে, একদম ফার্স্ট ক্লাস, বুঝলে? সুজনের মা রাহেলা বেগম চোখ গরম করে ছেলের দিকে তাকাবেন। ছেলে বলে কি না সে বোকা। হায় খোদা, এই ছেলেকে সে কি করে মানুষ করবে? কত করে বলে তোর কোথাও পছন্দ আছে কিনা বল বাবা, তবুও বিয়েটা কর, আমরা সেই মেয়েকেই ঘরে তুলে আনবো। সুজন তবুও এক পায়ে নারাজ, বলবে, কি যে বলো না আমার মিষ্টি বোকা মা, আমার পছন্দ থাকলে তো তুমি সবার আগে জানতে। কি বলো, জানতে না? এই সুজনের পছন্দ হবে এমন কোনো মেয়ে পৃথিবীতে আছে নাকি? থাকবে কি করে? এই ভাগ্যবান সুজনের জন্য কি আর যে সে মেয়ে জন্ম হবে? যেদিন আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য
রূপসী মেয়ে আসবে, যাও মা, সেদিনই আমি বিয়ে করব। রাহেলা বেগম ছেলের দিকে করুণ চোখে তাকিয়ে থাকেন। এই ধামড়া ছেলেকে আর সে কীভাবেই বা বলতে পারবে? মারতে তো আর পারবে না। হাসি ঠাট্টার মাঝে নিস্তব্ধ সুজনের কাঁধে হাত রেখে বলল, তৃপ্তিকে এবার নিজের মনের কথাটা বলে দিলেই তো পারিস। নিস্তব্ধের কথায় সবাই সায় দিল। সুজন আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলল, কি বলছিস কি ভাই তোরা? আমি ওই অতৃপ্ত আত্মাকে আবার কি বলতে যাব? ওর নির্ঘাত আমার গলা টিপে মেরে ফেলবে। আমি কিছু বলা বলির ভিতরে নাই ভাই। বন্ধুগণ হতাশ হয়। আর কত বোঝাবে তারা? ওরা স্পষ্ট দেখতে পায় তৃপ্তির জন্য সুজনের চোখে ঠিক কতটা ভালোবাসা সেই কলেজ লাইফ থেকে, অথচ ছেলেটা স্বীকারই করতে নারাজ।